আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি মাহে রমজানের বিশেষ আয়োজন বৈশাখী টেলিভিশনের বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা, পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর আরিফা শারমিন মায়া, ঝুঁকিপূর্ণ গর্ভরোগ বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আজকে কথা বলবো রমজান মাসে গর্ভবতী মায়ের যত্ন নিয়ে। আমাদের অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, গর্ভবতী মায়েদের যত্ন আসলে খুবই প্রয়োজন, সেটা সব সময়ই প্রয়োজন। তো রমজান মাসে এটা কেন সাধারণ অন্য কয়টা দিনের থেকে আলাদা, একটু শুনি। এটা অবশ্যই, হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এটা আলাদা এই কারণেই, কারণ অন্যান্য সময় আমরা বলি যে একজন মা যখন গর্ভধারণ করেন তার ভেতরে আরেকটা শিশু বেড়ে ওঠে, অর্থাৎ দুজনকে নিয়ে চিন্তা করতে হয়। তো যখন রমজান ছাড়া অন্য সময় তার খাদ্য তালিকা বা তার যখন ইচ্ছে হলো, ক্ষুধা লাগলো, খেতে পারলো। কিন্তু রোজার সময় একজন মা তো অবশ্যই চাইবেন, যেহেতু আমরা বলি ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের একটি রোজা এবং সবের মাস, সবাই চাইবে মারা। তো সেক্ষেত্রে এখানে তার খাবারটা কীরকম হওয়া উচিত, অনেকক্ষণ সময় না খেয়ে থাকে, তার বাচ্চার একটা চিন্তা, এসব কিছু মিলে আসলে গর্ভকালীন সময়ে রমজানের যে বিষয়টা, রমজানে এই মারা কিভাবে তার লাইফস্টাইলটা মেনটেন করবে সেটা একটু আলাদা। এখন ম্যাডাম, আমরা জানি যে গর্ভকালীন সময় মায়েদের বেশি করে খেতে হয়। এখন এই যে একটা দীর্ঘ সময় পজ বা রোজা রাখলে এটা শরীরের প্রতি কোনো ইফেক্ট ফেলে কিনা, এটা যদি একটু জানান। হ্যাঁ, না, অবশ্যই কিছুটা তো ইফেক্ট ফেলে। এজন্য আমরা সে সমস্ত মায়েদেরকে বলে রাখি যে অ্যাকচুয়ালি প্ল্যানটা রমজান মাসের আগেই হওয়া উচিত, ওদের এই সম্পর্কে ধারণাটা দেওয়ার জন্য। তো যেহেতু অনেকটা সময় এটা আসলে নির্ভর করবে যে মাটা আসলে রোজা রাখতে পারবে কিনা, এটা কোন সময়ে রোজা, মানে অনেক সারা দিনটা যখন বড় থাকে বা দেখা যাচ্ছে খুব রোদ বা গরমের সময়, তখন একরকম চিন্তা ভাবনা, বা দিনটা যদি একটু ছোট শীতকালীন, যেমন এখন কিন্তু একটু আবহাওয়াটা মোটামুটি সুইটেবল মাদের জন্য। তো এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে তারা চিন্তা করবে আসলে, এবং এই মাটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যাও না থাকে, তাহলে এই যে খাবার যেটা বললে যে দীর্ঘ সময়, আমরা বলি খাবারটা এমন হওয়া উচিত যে সেহরিতে এমন খাবার খাবেন মা, যে খাবারটা সারাদিন অল্প অল্প করে এনার্জিটাকে রিলিজ করবে, যাতে মা বুঝতে না পারে যে হ্যাঁ সে অনেকক্ষণ না খেয়ে আছে। তো এই ধরনের খাবারগুলো আমরা সাধারণত বলে থাকি লাল চালের ভাত যেটা আমরা বলি, তারপর লাল আটার রুটি, ওটস, এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে খাবারটা মানে শক্তি, হ্যাঁ, দেয় মাকে। প্রচুর পরিমাণে পানি সেহরির সময় খাবে। তারপরে মানে সেহরিতে এমন খাবার খাবে, যেমন এখানে দই খেতে পারে বা অন্যান্য ফ্রুটস খাবে, পানি খাবে, সালাদ খাবে, ড্রাই কোনো খাবার খাবে না বা তৈলাক্ত কোনো খাবার খাবে না। এই হচ্ছে সেহরির ব্যাপারটা। আচ্ছা। এবং সারাদিনে যদি এই ক্ষেত্রে আপনি যেভাবে বললেন যে অনেক সময় অনেক গর্ভবতী মায়েরা যেমন থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, আরও অনেক রকমের সমস্যা থাকে, কিন্তু তারপর তাদের আবার ওষুধেরও একটা অ্যাডজাস্টমেন্ট আছে। ডায়াবেটিক মাদের ক্ষেত্রে সাধারণত চিন্তা করা যায় যে হঠাৎ করে যদি হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, সেক্ষেত্রে ক্ষতিটা কীরকম হতে পারে, বা এই মায়েদের জন্য কি উপদেশ আছে? হ্যাঁ, না, এটা অবশ্যই, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে এখন কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের হার অনেক বেড়ে গিয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে কোনো না কোনো মা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন এবং তিনি আন্তরিকভাবে প্রচণ্ডভাবে তার ইচ্ছা তিনি রোজা রাখবেন। তাহলে সেক্ষেত্রে সেই মার ইচ্ছেটাকে প্রাধান্য আমরা তখনই দিব যে ওনার যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। আবার আপনি যে প্রেশারের কথা বললেন, প্রেশারও কিন্তু থাকতে পারে, হ্যাঁ, সেই প্রেশারটা যদি ওনার ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে থাকে, হ্যাঁ। এবং আমি যেটা সহজভাবে রোগীদের বলি যে আপনি রোজা রাখার পূর্বে যেরকম শারীরিক সুস্থতা বোধ করতেন বা আপনার সন্তানের নড়াচড়া টের পাতেন, যেভাবে আপনি নর্মাল জীবনযাপন করতেন, যদি রোজা রাখার পরও আপনার এরকম অনুভূতি হয়, আপনি দুর্বল বোধ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি রোজা রাখবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন রাখবেন, কন্ট্রোলে আছে, তাহলে এই ড্রাগগুলো কিভাবে মা খাবেন। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রেশারের ওষুধ সাধারণত 1 বেলাও দেওয়া হয়, 2 বেলাও দেওয়া হয়, যদি অতিরিক্ত না হয় 3 বেলা লাগে না সাধারণত। সেখানে আমরা কি করব, সেহরির সময় একটা ডোজ খাবে, ইফতারির সময় একটা ডোজ খাবে, এবং প্রেশারটা দেখবে দিনের 2 বেলা
যে কি অবস্থায় আছে। আর যদি আমরা ডায়াবেটিসের কথা বলি তাহলে সেখানে প্রথমে আমরা যদি ডায়েট চার্টে আমাদের আসতে হবে, তারপরে ওষুধের প্রসঙ্গে আসি। ডায়েট চার্টে যদি আমরা বলি যে এই যে বললাম অল্প অল্প করে রিলিজ করবে যে খাবার, সেগুলো তো অবশ্যই এই মারা খাবেন। এবং যারা মুখে ওষুধ খান, আমরা সাধারণত ডায়াবেটিসের যে ওষুধটা বলি অ্যাকচুয়ালি মানে চয়েস অফ ড্রাগ কিন্তু ইনসুলিন, কিন্তু কোনো কোনো মারা নিতে চান না, সেক্ষেত্রে তাদেরকে অনেক সময় ওষুধ দিতে হয়। তাহলে তারা যদি দুবেলা খান, সেহরিতে খাবেন, খাবার পরে আবার ইফতারের সময়। আর যারা ইনসুলিন নেন সেটারও কিন্তু প্রকারভেদ রয়েছে, তারা কি ধরনের ইনসুলিন নিচ্ছেন। হ্যাঁ, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি যে কেউ কি ব্যাজাল বোলাস ডোজ কিছু নেয়, কারা ইন্টারমিডিয়েট ডোজ থাকে। তো এই ডোজগুলো সাধারণত যেহেতু সারাদিন অনেকক্ষণ গ্যাপ থাকে, আমি যদি কমনলি বলি রোগীদের বোঝানোর জন্য, 20 থেকে 50% ডোজ কমিয়ে নিতে হয়। এবং সেই কমানোটা কিন্তু এই ডাক্তারের কাছে যেয়ে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে, যে হ্যাঁ আমি আগে যা পেতাম, আমি যদি রোজা থাকি তাহলে আমার ডোজটা আমি কতটুকু কমিয়ে নিব, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ডোজের কথা আমরা বললাম, এরপরও তো সারাদিন না খাওয়া, হাইপো তো হওয়ার একটা সুযোগ থাকে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সেক্ষেত্রে আমাদের মনিটরিং করতে হবে। এই প্রসঙ্গে বলি, মনিটরিংটা অনেক সময় আমরা কি বলি যে হ্যাঁ রোজা রেখে আমি যদি আমার প্রিক করি আঙুল, আমরা সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং বলি, তাহলে হয়তো রোজাটা ভেঙে যেতে পারে। এটা অনেকের ধারণা, সবার না, আসলে এটা সঠিক না। কি হলে, ব্লাড কিভাবে বের হলে সেটা রোজা ভাঙাবে না, জানাটা খুব জরুরি আসলে। হ্যাঁ, আসলে আমরা আসলে মনিটরের সময় যে গ্লুকোমিটার বলি, এটা সবাই জানে যে গ্লুকোমিটারটা স্ট্রিপ থাকে ছোট্ট, তো, যেটা দিয়ে আসলে প্রিক করা হয়। নিডলটা এত ছোট থাকে যে ওই প্রিকে ওখানে ব্লাড কিন্তু গড়িয়ে পড়ে না। আর স্ট্রিপটা নিয়ে সাথে নিলে ওই স্ট্রিপের মধ্যে ওটা টেনে নেয়। জি, আমরা হয়তো কখন বলি যে যে ব্লাড যদি গড়িয়ে পড়ে যায় বা পরিমাণ বেশি হয়, তখন কিন্তু রোজা ভাঙার একটা প্রশ্ন থাকে। তো এই যে এত অল্প পরিমাণ ব্লাড নেওয়া হয় মনিটরিংয়ের জন্য, সেটাতে আসলে রোজা ভাঙে না। এটা বিভিন্ন ইসলামিক স্কলাররা এই সম্পর্কে স্টাডিতে আছে বা বলেছেন। হ্যাঁ, তো সেজন্য এটা নিয়ে দুশ্চিন্তার আসলে কোনো কারণ নেই। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কিভাবে মনিটরটা করবে, এটা হচ্ছে যেহেতু ইনসুলিনটা আমরা জানি যে খাবার 15 থেকে 20 মিনিট আগে চামড়ার নিচে নিতে হয়। তো সেহরিতে যে ডোজটা নিবে সেটা জাস্ট আগে নিয়েই সেহরি খাবে। আর মনিটরিংটা তার 1 থেকে 2 ঘন্টা পরে, এটা একটা। এরপরে আমরা যেটা বলি অ্যাটলিস্ট 4টা, আর খুব ভালোভাবে যদি আমরা বলি আন্তর্জাতিক মান চিন্তা করি বা ইন্টারন্যাশনালি, এটা কিন্তু 7-12 নেওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, তারপরে যখন খারাপ লাগবে যে কোনো সময়, এই যে ফাস্টিং পিরিয়ড, অর্থাৎ যে সময়টা রুগী খাচ্ছে না, যে কোনো সময় যদি খারাপ লাগে তখন সাথে সাথে সে করে ফেলতে পারবে। এছাড়া দুপুরে একবার করবে, সকাল হলো, দুপুর হলো, বিকেলে মাঝখানে একটা সময় আমরা করতে পারি, আর ঠিক ইফতারির আগে একবার, 4বার। ঠিক আছে, এবং ইফতারির 1 থেকে 2 ঘন্টা পরে আরেকবার। আচ্ছা। তো ইফতারির আগে যেটা, সেটা অনেক সময় ম্যান্ডেটরি না, যাদের আসলে অনেক বেশি ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রে, কিন্তু মিনিমাম আমরা 4টা ইনসুলিন মনিটরিং করলে যথেষ্ট। আচ্ছা ম্যাডাম, আমরা তো জানি যে গর্ভাবস্থায় ট্রাইমেস্টার ভাগ করা আছে। এখন এরকম কি আছে যে এই ট্রাইমেস্টারটা রিস্কি, এই ট্রাইমেস্টারে রোজা রাখা যাবে না? হ্যাঁ, ট্রাইমেস্টার রিস্কি বলতে হচ্ছে যে যখন আমি যদি চিন্তা করি যে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 3 মাস, তো এই সময়টা আমাদের দেশে তো আসলে প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের মানে মায়েরা কম যান। তো যারা আগে থেকে ডায়াবেটিক, সেই মারা তো অনেক সময় জানেন যে হ্যাঁ আমি ডায়াবেটিস, তখন কিন্তু তারা গর্ভধারণ করার সাথে সাথে অনেক সময় যান। কিন্তু অনেক ক্ষেত্রে মায়েরা আছেন যারা জানেনই না তাদের ডায়াবেটিস, এবং তারা দেখা যাচ্ছে 6 মাস 7 মাসের সময় ডাক্তারের কাছে আসছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো একটু ওই সময়টার যে জটিলতা তারা তো মানে ফেস করতে পারে না, পরে এসে এটা সম্ভব। প্রথম ট্রাইমেস্টারটা একটু আমরা বলি যে কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন কন্ট্রোলটা গুরুত্বপূর্ণ, যে এই সময় কিন্তু একটি শিশুর যে শারীরবৃত্তীয় গঠন, যেটা আমরা বলি অর্গানোজেনেসিস, যদি ডাক্তার কমপ্লিট হয়ে যায়, তখন যদি আমার কন্ট্রোল না থাকে, অনেক সময় কিছু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। তো সেই জন্য প্রথম ট্রাইমেস্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন ডায়াবেটিক মা বা যে কোনো মার ক্ষেত্রে যার কোমরবিডিটি রয়েছে। তো এই হচ্ছে কথা যে এবং শেষ আমরা বলি লাস্ট ট্রাইমেস্টার, যে ওই সময় তো বাচ্চা অনেক বড় হয়ে গেছে, চাহিদাটা বেশি থাকে। ওই সময়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডায়াবেটিক মাদের জন্য। এই সময় বাচ্চা হঠাৎ করে পেটের মধ্যে খারাপ হয়েও যেতে পারে যদি কন্ট্রোলে না থাকে সুগারটা। এই হচ্ছে কথা। ম্যাডাম, খাবার দাবারের বিষয়টা কি বলবেন, যে কি ধরনের খাবার খাওয়া উচিত ইফতারিতে? আচ্ছা, হ্যাঁ, সেহরিটা আমি একটু বলেছি, ইফতারিতেও ঠিক তাই। ইফতারিতে আমরা তো আমাদের দেশের যে কালচার, যে আমরা বড়া, বুট, এগুলো না হলে হবে না। আসলে যারা
মানে ডায়াবেটিক মা হন অথবা নর্মাল মাই হন, খাবারটা এমন হতে হবে সুষম খাবার, হ্যাঁ। এবং সেই খাবারটা আমরা বলি যে জাস্ট একটু দই সাথে চিরা থাকতে পারে, যদি ডায়াবেটিক হন টক দই খাবেন, সাথে থাকবে হচ্ছে লাল আটার রুটি, অথবা ভাতটা যদি লাল চালের ভাত হয় খুবই ভালো হয়, সাথে একটু সবজির স্যুপ হতে পারে, এবং এর সাথে আমরা এক টুকরা মাছ বা মাংস, অথবা যদি না হয় নিদেন পক্ষে ডাল, সালাদ, এবং একটা বা দুটো খেজুর। আচ্ছা। যদি ডায়াবেটিক হন আমরা বলি একটা খেজুর, আর যদি ডায়াবেটিক না হন দুটো খেজুর খেতে পারবেন, এবং পানি। আচ্ছা। আর সেহরি আর ইফতারের মাঝখানে মোটামুটি সবাইকে আসলে আরও 8 থেকে 10 গ্লাস যদি পানি খেতে পারেন মারা, এটা সবচেয়ে ভালো হয়। ম্যাডাম, একটু জিজ্ঞেস করার ছিল যে এটা তো এক ধরনের গর্ভবতী মায়েদের কথা বললাম, আবার কিছু কিছু মারা আছেন যাদের প্রিভিয়াস হিস্ট্রি খুব খারাপ, ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি প্রচুর আছে, তারপরে অনেকের আছে দীর্ঘদিন পরে হয়তোবা গর্ভধারণ করেছেন, এরকমও কিছু মারা থাকেন। তাদের ক্ষেত্রে কি কোনো আলাদা উপদেশ আছে নাকি তাদের জন্য একই রকম নিয়ম? যেভাবেই আসলে গর্ভধারণ করুক না কেন, গর্ভকালীন সময়টার কেয়ারটা তো একই রকম, কিন্তু এই যে ব্যাড অবস্টেটিক হিস্ট্রি বললাম যে আগে কোনো খারাপ ঘটনা আছে, তো বাচ্চাটা জন্মের সময় মারা গিয়েছে, অথবা বাচ্চা নষ্ট হয়েছে, হ্যাঁ, তো অথবা অনেকদিন চিকিৎসার পর বাচ্চা, তো এই ধরনের মায়েদের আমরা একটু আলাদাভাবে কেন বলি যে এটা তো অনেক আকাঙ্ক্ষিত বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চাটা হয়তো বা তার একটাই হবে, হ্যাঁ, অনেক কষ্ট করে, তো সেক্ষেত্রে নিয়ম বা পরিচর্যার যে বিষয়গুলো সেগুলো তো সবার ক্ষেত্রে একই রকম, কিন্তু তাদের ক্ষেত্রে একটু মনিটরিং বা গুরুত্বটা একটু বেশি দেওয়া হয়, যে হ্যাঁ আপনি যদি, ওই মাও তো রোজা রাখতে চাবে, হ্যাঁ, একই কথা আমরা বলবো যে মা আপনি যদি অন্য সময়ের মতো সুস্থ বোধ করেন তাহলে আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু ইসলাম ধর্মে যেটা বলেছে যে হ্যাঁ যদি একজন মা অসুস্থ বোধ করে, অথবা গর্ভবতী মা বা যে মা দুগ্ধ দান করছেন, তার জন্য ওই মুহূর্তে রোজা থাকতেই হবে, প্রয়োজনীয় না, এটা পরে কাজা করে দিতে পারবেন, অথবা আমরা যেটা উল্লেখ রয়েছে যেটা, যে যেদিন উনি রোজা থাকবেন না সমপরিমাণ খাবার অথবা টাকা একজন গরিব লোককে দিয়ে দিতে পারেন। সুতরাং ওই মাকে রোজা থাকতেই হবে এমন না, কারণ আমাদের প্রধান চাওয়া যেন একজন মা শারীরিকভাবে সুস্থ থাকেন, তার অনাগত সন্তান পেটের যে গর্ভস্থ শিশু সেটা যেন সুস্থ থাকে, এবং এই সুস্থতা আমাদের কাছে সবার আগে প্রায়োরিটি, মানে আমরা চিন্তা করি যে এটা মিলিয়ে তারপরে রোগী চিন্তা করবে যে তার আসলে কি করা উচিত কি উচিত না। ম্যাডাম, কোনো খাবারের প্রতি কি মানা করা হয় যে প্রেগনেন্ট অবস্থায় খাবারগুলো অ্যাভয়েড করার জন্য? না, প্রেগনেন্ট অবস্থায় খাবার অ্যাভয়েড করার মতো আসলে সায়েন্টিফিক্যালি খুব বেশি যে খাবারের তালিকা রয়েছে তা না, তবে আমরা অনেক সময় পেশেন্টরা কিন্তু নিজেরাই এসে বলে যে আনারস খাওয়া যাবে না, পেঁপে খাওয়া যাবে না, হ্যাঁ, পেঁপের মধ্যে অ্যাবোটিফিসিন কিছু জিনিস, কিন্তু এটা তো এমন জিনিস না যে এমন পরিমাণ খাবার যে রুগী খাচ্ছে সেটাতে অ্যাবর্শন হয়ে যাবে, কথাগুলো আসলে আসলে এরকমভাবে না। তবে আমি অনেক ক্ষেত্রে বলি যে হ্যাঁ, যে শাশুড়ি মা যেহেতু বলে, তো প্রথম 3 মাস আপনি খেলেন না এগুলো, 3 মাস আপনি অন্য খাবারগুলো খান, অনেক ফল আছে, মানে কালারফুল ফল, সবজি, ফ্রেশ খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, যেগুলো একদম ফ্রেশ, হ্যাঁ, কেমিক্যাল মুক্ত, এই খাবারগুলো আপনি খান। পরের 3 মাস পরে আপনার যদি খুব আনারস খেতে ইচ্ছা করে 3 মাস পার করে না হয় খান, কোনো অসুবিধা তো নেই। আচ্ছা এরকম ম্যাডাম, ম্যাডাম কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা কি বলার দরকার আছে, যে একটু মনিটর করার জন্যই যে রমজান মাসে আমাকে এক্সট্রা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিনা? বা না, ঠিক রমজান মাস বলে কথা না, আমরা পরীক্ষা নিরীক্ষা রোগীদের একটা রোগী যদি প্রথম 3 মাসের মধ্যে পড়ে, ধরা যাক যে ফার্স্ট ট্রাইমেস্টারে আসছে, তাকে তো এটা আমরা বুকিং ভিজিট বলি, তাকে কিন্তু আমরা বেসিক যে পরীক্ষাগুলো, হ্যাঁ, রোগীরা তো মনে করে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে একটা পরীক্ষা, আচ্ছা সোনোগ্রাফিতে আসলে বাচ্চা কেমন আছে বা বাচ্চার হার্টবিট এসছে কিনা, বাচ্চা ক্রমান্বয়ে বড় হচ্ছে কিনা, অনেক স্টেপে কিন্তু সোনোগ্রাফি করা হয় যখন যেটা দরকার, কিন্তু মা কেমন আছে এটা কিন্তু বেশিরভাগ পেশেন্টই, মানে মা নিজেকে সুস্থ রাখার যে বিষয়গুলো এগুলো কিন্তু পরিবার থেকে ওভাবে বলা হয় না, মার জন্যই, কারণ মার যদি ভালো না থাকে গর্ভস্থ সন্তানও কিন্তু ভালো থাকবে না, এটা একটা কমন ইস্যু। কিন্তু তাহলে আমরা মার যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট এটা আমরা করি, আমরা তার যেটাকে বলা হয় যে ব্লাডের সুগার, হ্যাঁ, এটা সম্পর্কে একটু আমি বলতে চাই। আরবিএস দেখা যাচ্ছে যে র্যান্ডম ব্লাড সুগার, কিন্তু র্যান্ডম ব্লাড সুগারটা আসলে একটা রোগীর একদম কমপ্লিট বা অ্যাকুরেট কিন্তু না, এই ইনফরমেশনটাও আমি সবাইকে দিতে চাই যে গর্ভবতী মাকে অবশ্যই ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হবে, যেটা তাকে সঠিক নির্দেশনা দিবে যে এই মাটা কি আসলে আগে থেকে ডায়াবেটিস অথবা বর্তমান সময়ে তার ডায়াবেটিস আক্রান্ত হলেন কিনা। তার সাথে ইদানিং আমরা অনেক থাইরয়েডের পেশেন্ট পাই, তাহলে তার টিএইচএস লেভেলটা করতে হবে,
তার ক্রিয়েটিনিন লেভেলটা করতে হবে এবং ইউরিনের এক্সামিনেশন আমরা বলি, ইউরিন আরই রুটিন যেটা, সেটা করতে হবে। আর অবশ্যই সাথে যেটা করতে হবে ব্লাড গ্রুপিং আর স্টাইপিং, কারণ আমাদের অনেক মা আছে যারা নিজেরা জানে না তারা নেগেটিভ মা। জি ম্যাডাম। ম্যাডাম একটু একটা কথা বলেই শেষ করে দেবো যে ম্যাডাম আসলে গর্ভবতী মায়েদের যত্ন আমাদের আসলে সব সময় নেওয়াটা খুব দরকারি, যেন পরিবার এবং পরিবারের স্বজনদের এই জিনিসটার ব্যাপারে যদি মানে আমরা অ্যাডভাইস দিতে চাই তাহলে কি বলবো? আপনার কাছ থেকে একটা উপদেশ শুনে আমরা আসলে আজকে বিদায় নিয়ে নেবো ম্যাডাম। উপদেশ তো অবশ্যই আমি যেটা বলবো যে একটি মা 9টা মাস একটা জার্নি তার, ঠিক আছে, এই জার্নিতে তার পাশে অনেককে দরকার। এবং শুধু শারীরিক সুস্থতাকে নিশ্চিত করা না, মানসিক সুস্থতাও একটা ব্যাপার। হ্যাঁ, তো সেক্ষেত্রে পরিবারের যারা রয়েছেন, প্রথমেই আমরা তার স্বামী, তার শ্বশুরবাড়ির লোকজন বা আশেপাশে যারা রয়েছেন, এই মাটার যে যত্ন দরকার, অনেক সময় কিন্তু সময় পাচ্ছে না, ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যাবে না। এই নিয়ম অনুযায়ী একটা ক্যালেন্ডার থাকে, একটা ইন্টিনেটাল কার্ডও কিন্তু মাকে দেওয়া হয়। এই নিয়ম অনুযায়ী মাকে যথাসময়ে একটু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যাতে এই মার স্বাভাবিক থাকলে তো আছেই, অনেকে মনে করে স্বাভাবিক আছে যাবে না, কিন্তু কোনো জটিলতা যেন না হয় সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আজকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির সকলকে। যদি দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান আপনাদের আশা করছি ভালো লেগেছে এবং আজকে যা যা আমরা কথাবার্তা বলেছি এগুলো আসলেই আমাদের লাইফের দরকার এবং আমরা হয়তোবা কাজে লাগাতে পারবো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আর কথা বাড়বো না, বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।